আমরা এখন ডিসকাস করব কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জের মেকানিজম নিয়ে। তো কাউন্টার কারেন্ট ওয়ার্ডটার অর্থ কি? কাউন্টার কারেন্ট ওয়ার্ডটার অর্থ হচ্ছে ইউ শেপড যদি কোনো টিউবিউল থাকে, এইটার ভিতরে যদি অ্যান্টি প্যারালাল মুভমেন্ট হয় লিকুইডের, সেটাকে কাউন্টার কারেন্ট ফ্লো বলা চলে। যেমন এইটা দিয়ে যদি এই দিক বরাবর ফ্লো হয় আর এইটা দিয়ে এই দিক বরাবর ফ্লো হয়, তাহলে সেটাকে আমরা কাউন্টার কারেন্ট বলতে পারি। অ্যান্ড এক্সচেঞ্জে বলা হচ্ছে বিকজ অফ ইটস ফাংশন, এটা যে কাজটা করতেছে, এক্সচেঞ্জিং করতেছে, সেই জন্য এটাকে এক্সচেঞ্জার বলা হচ্ছে। তো কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জে আসলে কে ঘটায় হচ্ছে ভাসা রেক্টা। তো ভাসা রেক্টাটা আসলে কি? আমরা জানি কিডনিতে অ্যাফারেন্ট আর্টারিয়াল দিয়ে ব্লাড আসে হচ্ছে গ্লোমেরুলাসে, দেন এখানে ফিল্টার তৈরি হয় অ্যান্ড ইফারেন্ট আর্টারিয়াল দিয়ে বের হয়। ইফারেন্ট আর্টারিয়াল থেকে একটা নেটওয়ার্ক তৈরি হয় ব্লাড ভেসেলের, যেটা পুরো নেফ্রনকে আবৃত করে থাকে। ওইটাকেই বলা হচ্ছে ভাসা রেক্টা। ভাসা রেক্টার যেই কন্টিনিউয়েশন, এটা হচ্ছে আমাদের নেফ্রন বা লুপ অফ হেনলি যেটা আছে ওইটার সাথেই সামঞ্জস্যপূর্ণ, কিন্তু এটার ডিরেকশনটা উল্টা। এটার ব্লাড ফ্লোর যে ডিরেকশন, সেটা হচ্ছে লুপ অফ হেনলি দিয়ে যে পরিমাণ ফিল্টার যাচ্ছে, যেই দিকে যাচ্ছে সেটার উল্টো দিক। আমরা এখানে লুপ অফ হেনলিটাকে বেশি ফোকাস দিয়ে বলছি বিকজ লুপ অফ হেনলিতেই আসলে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজমটা ঘটে অ্যান্ড ওইটার সাথে এক্সচেঞ্জার মেকানিজমটা ইন্টারকানেক্টেড। তো ভাসা রেক্টা হচ্ছে এই কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার মেকানিজমটা কেন হয়? কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার যে মেকানিজমটা ছিল সেইটাকে মেনটেন করার জন্য, বা সেই ওইটার কারণে তৈরি হওয়া যে মেডুলারি গ্রেডিয়েন্ট, ওইটাকে কন্টিনিউ রাখার জন্য কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার দরকার হয়। তো আমরা ছবিতে আসি, এটা হচ্ছে আমাদের একটা ভাসা রেক্টা, এটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং লিম্ব, এটা হচ্ছে ইউ শেপড একটা টিউবিউল, এটা হচ্ছে পিন বলা হয়। আমি যদি এখানে একটু দেখি, বেন্ড পিন বলা হয় এটাকে বেসিক্যালি, এখানে হয়তো লেখা আছে বেন্ড পিন, আর এটা হচ্ছে অ্যাসেন্ডিং। আর এখানে আমি নিজের মতো করে একটা জিনিস আঁকি বোঝানোর জন্য, সাপোজ এইখানে আমি একটু মোটা করে দিই, এখানে আমি একটা জিনিস আঁকলাম, অ্যান্ড ছবিটার দিকে যদি আমরা তাকাই, এই যে নীল রঙের যেইটা আঁকা হয়েছে, এটা হচ্ছে আমাদের বলা যেতে পারে লুপ অফ হেনলি। এই পার্টটাকে আমরা বলতে পারি হচ্ছে ডিসেন্ডিং লুপ, এটা হচ্ছে লুপ অফ হেনলি, এটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব, অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং লিম্ব। অ্যান্ড ভাসা রেক্টা হচ্ছে এইখান দিয়ে কন্টিনিউ করবে, বাট এটার ব্লাড ফ্লো হচ্ছে এই ফিল্টারের অপোজিট। হ্যাঁ, তো এখন এটার ফাংশনটা কি, মেকানিজমটা কীভাবে কাজ করে? তা আমরা কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজমের মধ্যে দেখছি যে এইখান থেকে যদি ফ্লুইডটা ডিসেন্ডিং হয়ে লুপ অফ হেনলি হয়ে অ্যাসেন্ডিংয়ের মধ্যে দিয়ে ফ্লো করে, এখানে কিন্তু এই অ্যাসেন্ডিং লিম্বে এসে কো ট্রান্সপোর্টের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড এগুলো হচ্ছে পাম্প হয়ে মেডুলারি ইন্টারস্টিশিয়ামে চলে আসে। এখন মেডুলারি ইন্টারস্টিশিয়ামে যখন সোডিয়াম ক্লোরাইড এগুলো চলে আসলো, এই জিনিসগুলা ওইখান থেকে আবার ভাসা রেক্টায় চলে যায়, ভাসা রেক্টায় আবার অ্যাবজর্বড হয়। তো ভাসা রেক্টায় এই আয়নগুলা অ্যাবজর্ব হওয়ার পরে সেটা এই যে এখান থেকে সাপোজ এখান থেকে এখানে আসলো, এখান থেকে আবার এইখানে চলে গেল। তো ভাসা রেক্টায় চলে আসলো, ওকে ফাইন। আসার পরে ভাসা রেক্টা ওই সলিউডগুলো নিয়ে নিচের দিকে এভাবে ফ্লো হতে থাকে। এটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব অফ ভাসা রেক্টা। ডিসেন্ডিং লিম্বে হচ্ছে ওই আয়নগুলো বা ইলেকট্রোলাইটগুলো নিয়ে ও হচ্ছে ধীরে ধীরে ব্লাড ফ্লো হয়। এটা একটা সিগনিফিক্যান্স আছে বলবো। তো আস্তে আস্তে ব্লাড ফ্লো হতে হতে এইভাবে উঠে দেন হচ্ছে ও যখন অ্যাসেন্ডিংয়ে আসে,
নিয়ার কর্টেক্সে, আউটার মেডুলায়। অ্যাসেন্ডিংয়ে আসার পরে ভাসার একটা ইলেকট্রোলাইটসগুলোকে আবার মেডুলার ইন্টারস্টিশিয়ামে পাম্প করে পাঠিয়ে দেয়, অ্যান্ড সে বদলে ওয়াটারটা অ্যাবজর্ব করে। ওয়াটারটা কোথা থেকে অ্যাবজর্ব করে? ওয়াটারটা আমরা কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজমে দেখছি যে ওয়াটারটা ডিসেন্ডিং লিম্ব থেকে অসমোসিসের মাধ্যমে বের হয়, অ্যান্ড ওইটা বের হওয়ার পরে মেডুলার ইন্টারস্টিশিয়ামে থাকে। ওই ওয়াটারটাই হচ্ছে আমার ভাসারেকটা চলে আসে, অ্যান্ড এই ভাসারেকটা হয়েই এই ওয়াটার, এই রিঅ্যাবজর্বড ওয়াটারটা বডিতে আবার ফেরত আসে। আর এই যে ইলেকট্রোলাইটস যেগুলো নিছিল, সেই ইলেকট্রোলাইটসগুলো হচ্ছে আবার ব্যাক দিয়ে দেয় মেডুলারি ইন্টারস্টিশিয়ামে। তো এই যে একবার এখানে নিল, নেওয়ার পরে আস্তে আস্তে ব্লাড ফ্লো করে এইখানে এসে আবার এটা ত্যাগ করে দিল, অ্যান্ড ওয়াটারটা নিয়ে নিল। এটা সিগনিফিকেন্ট আসলে কি, দরকার কী ছিল? প্রথমত এখান দিয়ে ব্লাড ফ্লো তো অবভিয়াসলি হবে কিডনির ভিতর। তো যখন এই সোডিয়াম ক্লোরাইডগুলো ও নিয়ে নিল নিজের মধ্যে ভাসারেকটা, তখন কিন্তু এই যে এটার ভিতরে সোডিয়াম আর ক্লোরাইডের বা অন্য ইলেকট্রোলাইটের ঘাটতি তৈরি হয়ে যায় মেডুলারি ইন্টারস্টিশিয়াম। এন্ড এই ঘাটতি তৈরি হওয়ার কারণে মেডুলারি ইন্টারস্টিশিয়াম যে একটা হাইপারঅসমোটিক হাইপারঅসমোটিক যে সলিউশন ছিল, তখন আর হাইপারঅসমোটিক থাকে না, কারণ ইলেকট্রোলাইটসগুলো কমে যাচ্ছে, কমে এখানে চলে আসতেছে, আর ওয়াটার ওইখানে যা ছিল তাই। সো এটা হাইপার অসমোলাইটি কমে যেতে নর্মালের দিকে চলে আসে। কিন্তু নর্মাল হলে তো হবে না, কারণ নর্মাল যদি হয়ে যায়, যদি ওইখানে কোনো গ্র্যাডিয়েন্ট না থাকে, হাইপার অসমোলাইটি না থাকে, তাহলে ডিসেন্ডিং লিম্ব থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে না মেডুলারি ইন্টারস্টিশিয়ামে, কারণ ওই হাইপার অসমোলাইটির প্রভাবেই, ওই চাপেই কিন্তু পানিটা রিঅ্যাবজর্পশন হচ্ছে ডিসেন্ডিং লিম্ব থেকে, রিঅ্যাবজর্পশন হয়ে মেডুলারি ইন্টারস্টিশিয়ামে আসতেছে। কিন্তু সব আয়ন যদি চলে আসে অ্যান্ড মেডুলারি ইন্টারস্টিশিয়ামে যদি হাইপারঅসমোলাইটি না থাকে, সেটা যদি নর্মাল সলিউশনের মতো হয়ে যায়, তাহলে পানিও আর রিঅ্যাবজর্পশন হবে না, অ্যান্ড ওই ওয়াটার ডিসেন্ডিং লুপ হয়ে হেনলি লুপ পার হয়ে অ্যাসেন্ডিং লুপ দিয়ে কালেক্টিং টিউবিল দিয়ে বের হয়ে যাবে। তার মানে আমরা কী বুঝতেছি? পানির রিঅ্যাবজর্পশন বন্ধ হয়ে যাবে, অ্যান্ড হিউজ পরিমাণ পানি আমাদের বডি থেকে ইউরিনের সাথে এক্সক্রিট হয়ে যাবে, যেটা আমাদের বডির জন্য ক্ষতিকর, বিকজ আমাদের বডিতে পানি অবভিয়াসলি লাগবে। তো আমরা যদি পানি রিঅ্যাবজর্ব করে না রাখতে পারি, যেটা ফিল্টার হচ্ছে পুরাটাই চলে যাচ্ছে, তখন কিন্তু আমাদের বডিতে পানি শূন্যতা দেখা দিবে। সেজন্য আমাদের প্রথমে এটা নিচ্ছে বাই ডিফল্ট একটা ওর ফাংশন হিসেবে আয়নগুলো নিয়ে স্লো ব্লাড ফ্লো কেন হয় এটা বলবো। স্লো ব্লাড ফ্লোর কারণ হচ্ছে যত আস্তে আস্তে যাচ্ছে এখান থেকে আয়নগুলো আস্তে আস্তে ঢুকতেছে, এখানে আস্তে আস্তে ঢুকতে অনেক পরিমাণে জমা হয়ে যায়। তো যদি খুব ফাস্ট যেত আর এই আয়নগুলো এখানে ঢুকতো, তখন কিন্তু ও খুব দ্রুতভাবে আয়নগুলো নিয়ে আবার বডিতে ফেরত যেত, এখানে কিন্তু আর পাম্প করতো না, কারণ যেহেতু ব্লাড ফ্লোটা খুবই ফাস্ট, সো নেওয়ার সাথেই দ্রুত গতিতে কিডনি থেকে বের হয়ে বডিতে চলে আসতো। তো এই যে বইয়ে হয়তো লেখা আছে ওয়াশ আউট, প্রিভেন্টস ওয়াশ আউট অফ ইলেকট্রোলাইটস, বা এই যে কিডনি থেকে ওয়াশ আউট করে না বা বের করে নিয়ে বডিতে চলে আসা, এই ব্যাপারটা কিন্তু ঘটে যেত তখন কিন্তু যখন সোডিয়াম বা অন্যান্য ইলেকট্রোলাইটস চলে আসতো বডিতে, কিন্তু এইখানে আর থাকতো না মেডুলায় ইন্টারস্টিশিয়ামে, তখন কিন্তু ওই হাইপারঅসমোলাইটির যে ব্যাপারটা ওইটা ঘটতো না, তখন কিন্তু কিডনি কাজ করা বন্ধ করে দিত। বন্ধ করতে বলতে মানে হিউজ পরিমাণ পানি আমাদের বডি থেকে বের হইতো, রিঅ্যাবজর্পশন হতো না। আর এটা এরকম বেন্ড শেপ হওয়ার সুবিধা হচ্ছে এই যে ফ্লো রেটটা স্লো হয়, ব্লাড ফ্লোটা স্লো হয় এরকম বেন্ড শেপ। যদি এটা স্ট্রেট একটা হতো, স্ট্রেট একটা কী বলে ব্লাড ভেসেল হতো বা আর্টারি, এটা কিন্তু একদম স্ট্রেটলি খুব ভালো স্পিডে যেতে পারতো, বাট এটা যেহেতু বাঁকানো সেহেতু এর স্পিডটা কম হয় ব্লাড ফ্লো, অ্যান্ড কম হলে কী সুবিধা অলরেডি আমরা বলে ফেলছি। আর এখানে পানিটা হচ্ছে নিয়ে নিচ্ছে এই অ্যাসেন্ডিং লিম্বে এসে, আবার ইলেকট্রোলাইটগুলো ব্যাক দিচ্ছে মেডুলারি ইন্টারস্টিশিয়ামে। ব্যাক দেওয়ার ফলে ওই যে আগে হাইপারঅসমোলাইটি ছিল, ও এখানে এন্ট্রি নেওয়ার আগে বা ওর ভিতরে ঢোকার আগে যেটা ছিল সেই পরিমাণ না, কিছু কম, কারণ কিছু পরিমাণ সোডিয়াম ক্লোরাইড ও নিয়েই যাবে, একদম সব দান করে দিয়ে যাবে না। ওর ভিতরে একবার ঢুকছে মানে ও কিছু নিয়ে চলে যাবে, কিছু বেশিরভাগই দান করে যাবে, বাট আবার ফেরত দিয়ে যাবে, কিন্তু কিছু পরিমাণ সোডিয়াম ক্লোরাইড বা অন্যান্য জিনিস ও নিয়ে যাবে পানির সাথে। আর এইটার সাথে কিন্তু ইউরিয়াও যায়। ইউরিয়া কিন্তু অসমোটিক্যালি অ্যাক্টিভ একটা সাবস্টেন্স, এই সোডিয়াম ক্লোরাইড বা
ইলেকট্রোলাইটসের সাথে ইউরিয়াও কিন্তু ভাসারেক্টে এন্টার করে এবং এই সাইডে এসে ভাসারেক্টা থেকে আবার ব্যাক হয়ে মেডুলার ইন্টারস্টিশিয়ামে প্রবেশ করে। তার বদলে পানি রিঅ্যাবজর্পশন হয়ে ভাসারেক্টা দিয়ে বডিতে চলে আসে। তো এখানে যদি আমি সামারাইজ করতে চাই, ব্যাপারটা হচ্ছে লুপ অফ হেনলির অপোজিট ডাইরেকশনে ভাসারেক্টায় ব্লাড ফ্লো হয় অ্যান্ড ভাসারেক্টার ডিসেন্ডিং পার্ট মেডুলার ইন্টারস্টিশিয়াম, এই যে সাদা জায়গাটা মেডুলার ইন্টারস্টিশিয়াম ধরতে পারি আমরা, মেডুলার ইন্টারস্টিশিয়াম থেকে সোডিয়াম ক্লোরাইড বা অন্যান্য যেই আয়ন্স এগুলা নিয়ে আস্তে আস্তে ব্লাড ফ্লো করে অ্যাসেন্ডিং পার্টে আসে। অ্যাসেন্ডিং পার্টে আসার পরে সেই ইলেকট্রোলাইটস বা ইউরিয়াগুলো আবার সেই মেডুলার ইন্টারস্টিশিয়ামে ব্যাক দেয় আর পানিটা টেক করে, এখান থেকে গ্রহণ করে। তো এইটার কাজটা হচ্ছে কি যে আমাদের তো পানিটা বডিতে নিয়ে আসা লাগবে। এখানে আমরা মাল্টিপ্লায়ার মেকানিজমে দেখছি পানিটা রিঅ্যাবজর্পশনের জন্য বের হচ্ছে, ইন্টারস্টিশিয়ামে বের হচ্ছে, কিন্তু ইন্টারস্টিশিয়াম থেকে আমাদের যে বডিতে ফেরত আনা লাগবে এটার তো একটা পাথওয়ে লাগবে। এটার পাথওয়েটাই হচ্ছে ভাসারেক্টা। ভাসারেক্টার মাধ্যমে ওই পানিটা বডিতে আবার ফেরত আসে, আদারওয়াইজ কিন্তু ওই মেডুলার ইন্টারস্টিশিয়ামেই পানিটা থাকতো। আর মেডুলার ইন্টারস্টিশিয়াম একটা লবণাক্ত জায়গা, সল্টি জায়গা, তো ওইখানে এই যে NaCl এর পরিমাণ বেশি থাকে। তো এই জিনিসটা ঢুকতে ঢুকতে পরে যায় এক্সচেঞ্জের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড বা ইউরিয়া বা অন্যান্য ইলেকট্রোলাইটস এক্সচেঞ্জ করে ও আবার ফেরত দেয়, তার বদলে পানি নিয়ে যায়। তো এই জন্যই এটাকে এক্সচেঞ্জার বলা হচ্ছে।